শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3 এই অধ্যায়ের 11 দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদের করে দেখাবো। এর আগের ভিডিওটিতে আমরা 1 থেকে 10 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেখিয়েছিলাম। যদি তোমরা না অঙ্কগুলি দেখে থাকো তবে আমরা আমাদের ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। 11 দাগের অঙ্কটি কি বলছে সবার প্রথম আমরা পড়ি। বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। এবং নিচে আমাদের একটা লিখে দিয়েছে, দেখো প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, কারণ তার দ্বিগুণ বলেছিল। এবং তৃতীয় বন্ধু পাবে প্রথম দুজনা যোগ করে, মানে প্রথম দুজনকে যা দেওয়া হয়েছিল সেটা যোগ করে তা থেকে অর্ধেক। তাহলে 1 যোগ 2 আর তারপর 2 দিয়ে ভাগ করতে হয়েছে, তাহলে 3-এর 2 টাকা। তাহলে এবারে আমাদের এখান থেকে অনুপাত বের করে দিয়েছে এবং সেটা থেকে 9,000 টাকার মধ্যে কে কত পেয়েছে সেটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব 11 দাগে যে প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু কি হবে, 1 টাকার দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা। অতএব তৃতীয় বন্ধু পাবে, তাহলে তৃতীয় বন্ধু কি পাবে, প্রথম দুজন যা পেয়েছে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথম জন কি 1 টাকা পেয়েছে, দ্বিতীয় জন 2 টাকা, তাহলে 1 + 2/2 2 দিয়ে ভাগ। তাহলে হচ্ছে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, তাহলে 3-এর 2 টাকা। ঠিক আছে, এবারে আমরা যেমন অনুপাত বের করি তাহলে তেমন অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইসটু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইসটু তৃতীয় বন্ধুর। ঠিক আছে, তাহলে ইসটু চিহ্ন, ইসটু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা। তাহলে 3টে বন্ধুর প্রাপ্য টাকা, তাহলে প্রথম বন্ধু কত পেয়েছিল, তাহলে 1, তাহলে অতএব দেব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা কি ছিল 1 ইসটু দ্বিতীয় বন্ধুর কি ছিল 2 ইসটু তৃতীয় বন্ধুর কি ছিল 3-এর 2, তাহলে 3-এর 2 দিলাম। এবার দেখো এই অঙ্ক করার সময় তাহলে আমাদের কি করতে হবে, এই 1-এর সঙ্গে এই নিচের যে 2টা রয়েছে সেটা গুণ করতে হবে। তাহলে 1 গুণ 2 ইসটু 2-এর সঙ্গে 2টা গুণ করতে হবে, তাহলে 2 গুণ 2 গুণ 2 লিখে দিলাম। এবার ইসটু এই 3-এর সঙ্গে 2টা কিন্তু গুণ করতে হবে না, কেমন, যেমন ধরে নাও 1 যোগ 2 যোগ 3-এর 2 এটা রয়েছে, তাহলে লসাগু করলে কি হয় 2 লসাগু হয়। তাহলে 2 লসাগু হলে 1-এর নিচে কিছুই নেই, মানে 2-এর সঙ্গে 1টা গুণ হবে, তাহলে 2 1 2 প্লাস 2 2 4 প্লাস এটা লসাগু 2 হয়েছে আর এখানেও 2 রয়েছে, তাহলে উপরে যেটা ছিল সেটা বসে যাবে। ঠিক তেমনভাবে এখানেও তাই, 2 যখন নিচে রয়েছে সেই 2টা এই দুটোর সঙ্গে গুণ হলেও 3-এর সঙ্গে গুণ হবে না, সিম্পল 3টা বসে যাবে। তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি, অতএব 2 1 2 ইসটু 4 ইসটু 3, তাহলে এটা পেলাম। এবার আনুপাতিক ভাগাহার আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগাহার বের করে নেব। তাহলে আমরা লিখব অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার কি হবে, এই 3টাকে যোগ করতে হবে। তাহলে 2 যোগ 3 যোগ 2 যোগ 4 যোগ 3 আর উপরে প্রথম বন্ধু মানে 2টা প্রথম বন্ধু ছিল, তাহলে 2 লিখলাম। তাহলে 4 2 6 6 3 9, তাহলে 9-এর 2। তাহলে দ্বিতীয় বন্ধুর এবার, তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার তাহলে এর ভাগ আর কি হবে, তিনটে সব যোগ করতে হবে নিচে যেমন করতে হয়। তাহলে 2 যোগ 4 যোগ 3 আর উপরে তাহলে দ্বিতীয় বন্ধুর মানে 4 ছিল,
তাহলে সমান সমান হচ্ছে 4-এর 9। এবার তৃতীয় বন্ধু, তাহলে অতএব তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার তাহলে আনুপাতিক ভাগহার কি হবে? আমরা দেখতে পাচ্ছি মোট যোগ করে 9 হচ্ছে, তাহলে নিচে 9, আর তৃতীয় বন্ধের মানে শেষের জনের 3, তাহলে হচ্ছে 3-এর 9, এটা লিখে দিলাম। তাহলে 3 জনের প্রাপ্য আনুপাতিক ভাগহার পেয়েছি। তাহলে এখান থেকে এবার 9000-এর মধ্যে কে কত পাবে ইজিভাবে বের করতে পারবো। তাহলে অতএব আমরা লিখবো অতএব প্রথম বন্ধু পাবে, তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে? 9000 টাকার মধ্যে থেকে। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কত ছিল? 2-এর 9, তাহলে হচ্ছে 2-এর 9, তাহলে 2-এর 9 ইন্টু 9000 টাকার মধ্যে থেকে তো পাবে। তাহলে 9 দিয়ে 9000টা কেটে দিলে কি 9-কে 9 আর 3টে শূন্য ছিল বসে যাবে, এত টাকা। তাহলে সমান সমান 2000 টাকা, কারণ 2-এর সঙ্গে 1000টা গুণ করলে 2000 টাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু এত টাকা পাবে। তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? দ্বিতীয় বন্ধু পাবে, এর ভাগহার কত হয়েছিল? 4-এর 9, তাহলে 4/9 ইন্টু 9000 টাকা। এবার কেটে দিলে কি হবে? কাটাটা খুব সোজা, 9 দিয়ে 9000 কাটলে 9-কে 9 আর 3টে শূন্য, তাহলে হচ্ছে মোট 4-এর সঙ্গে 1000 গুণ করলে 4000 টাকা। এবার তাহলে তৃতীয় বন্ধু পাবে, অতএব তৃতীয় বন্ধু পাবে তাহলে তৃতীয় বন্ধু কত টাকা পাবে? তৃতীয় বন্ধুর ভাগহার কত ছিল? 9-এর 3, তাহলে 9-এর 3 ইন্টু 9000 টাকা। 9 দিয়ে 9000 কাটলে 1000 হয়, সমান সমান 3-এর সঙ্গে 1000 গুণ করলে 3000 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম বন্ধু 2000 টাকা পাবে, দ্বিতীয় বন্ধু 4000 টাকা পাবে এবং তৃতীয় বন্ধু 3000 টাকা পাবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবার চলো 12 অঙ্কটি তোমাদেরকে করে দেখাই। 12 অঙ্কে বলছে, আমাদের গ্রামের রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করে দেখি। তাহলে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য 4 বছরের খরচের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখব রাস্তা তৈরির খরচের অনুপাত, রাস্তা তৈরির জন্য করা খরচের অনুপাত রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরের রয়েছে। তাহলে রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরেরটা লিখে দিলে ভালো হয়। তাহলে পরপর 4 বছরের করা খরচের অনুপাত। তাহলে আমরা লিখে নিলাম রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের করা খরচের অনুপাত কত বলে দিয়েছে? 2:4:3:2। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার প্রথম বছরের আনুপাতিক ভাগহার কি করে পাবো? 4টে যোগ করতে হবে, তাহলে 2+4+3+2। আর এবার প্রথম বছর মানে কি 2, তাহলে 2টা উপরে বসবে, তাহলে 4 দিয়ে 6, 6 3 9, 9 2 11, তাহলে 11-2 প্রথম বছরের আনুপাতিক ভাগহার। আমাদের এখানে কি কি বের করতে বলেছে দেখো, আমাদের এখানে বলেছে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয় এবং প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে, মানে চতুর্থ বছরের আনুপাতিক ভাগহার এবং খরচটা না বের করলেও চলবে আমাদের। তাহলে আমরা লিখব অতএব দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার তাহলে আনুপাতিক ভাগহার কি হবে? 4টাকে যোগ করতে হবে, তাহলে 2+4+3+2 আর উপরে হচ্ছে দ্বিতীয় বছরে 4 ছিল, তাহলে 4 দিয়ে 6, 6 3 9, 9 2 11, তাহলে 11-4, এটা হচ্ছে দ্বিতীয় বছরে পেলাম। এবার তৃতীয় বছরের, তাহলে আমরা লিখব তৃতীয় বছরের খরচের
আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগহার মোট যোগ করে কত হচ্ছিল 11, তাহলে 11 লিখলাম। আর তৃতীয় বছরের মানে কি 3 নম্বরটা, তার 3 নম্বর অনুপাত কত ছিল 3 ছিল, তাহলে 3 লিখে দিলাম। আর চতুর্থ বছরটা বের করবো না, কারণ উত্তরে আমাদের বের করতে বলেনি। উত্তরে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছিল আর প্রথম আর তৃতীয় বছরে মোট কত টাকা সেটা বের করতে বলেছে, কারণ অঙ্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা লিখবো অতএব 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে, তাহলে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে কত সেটা বের করতে হবে। এর আনুপাতিক ভাগার কত পেয়েছে 2/11, তাহলে 2/11 লিখে দিলাম। আচ্ছা আগে 132টা লিখি ইন্টু 2/11, ঠিক আছে। তাহলে আগে 132 দিলাম, তাহলে এত লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে 11 দিয়ে 132 কাটে, কারণ 11 13-এর মধ্যে কতবার যায় একবার যায়, 11 কে 11, তাহলে 11 থেকে 13 থেকে 11 কমে গেলে 2 থাকে, 2 আর পাশে 2 তাহলে 22, তাহলে 11 দোকানে 22, তাহলে এবার 12 দোকানে 24 লক্ষ টাকা। তাহলে প্রথম বছরে খরচ হয়েছিল কত টাকা, রাস্তা সারানোর জন্য প্রথম বছরে খরচ, রাস্তা তৈরির জন্য প্রথম বছরে খরচ হয়েছিল 24 লক্ষ টাকা। এবার দ্বিতীয় বছর আর তৃতীয় বছরে হিসাব করতে হবে। তাহলে এবার আমরা লিখব অতএব 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরে খরচ হয়েছিল, হয়েছে, তাহলে দ্বিতীয় বছরে খরচ কত হয়েছে মোট 132 লক্ষ টাকা। 132 ইন্টু দ্বিতীয় বছরের ভাগার কত 4/11, তাহলে 4/11 দিলাম। এত লক্ষ টাকা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে এবারে 11 দিয়ে 132 কাটলে 12 হয়। আগের বারে হিসাব করে দেখিয়েছি যে 13-এর মধ্যে 11 নামটা 11 কে 11 একবার যায়, তাহলে 13 থেকে 11 কমে গেলে 2 থাকে, 2 আর পাশে 2 মানে 22, তাহলে 11 দোকানে 22, ঠিক আছে। এবার 4/12 48 লক্ষ টাকা। তাহলে দ্বিতীয় বছরে খরচ হয়েছিল 48 লক্ষ টাকা। এবার তৃতীয় বছরে, তাহলে অতএব তৃতীয় বছরে খরচ হয়েছে, সমান সমান, তাহলে 132 লক্ষ টাকা থেকে, তাহলে 132 ইন্টু তৃতীয় বছরে ভাগার কত ছিল 3/11, 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 12 হয়। এত লক্ষ টাকা, তাহলে সমান সমান 3/12 36 লক্ষ টাকা। তাহলে এবার অতএব দিয়ে অতএব আমাদের উত্তর লিখে দিতে হবে। তাহলে প্রথম ও তৃতীয় বছরে, তাহলে অতএব এখানে কি বলেছে, তবে হিসাব করে দেখে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, তাহলে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে লিখতে হবে। তাহলে আমরা লিখবো অতএব দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা, তাহলে 48 লক্ষ টাকা খরচ হয়েছে। এরপর কি বলে দিয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে এবার লিখবো আমরা প্রথম ও তৃতীয় বছরে মোট, তাহলে মোট কত টাকা, প্রথম বছরে কত ছিল, প্রথম বছরে আমরা পেয়েছি 24 লক্ষ, তাহলে 24 যোগ এবারে পেলাম কত 36, 36-এর সঙ্গে 24 যোগ করলে 60, তাহলে 60 লক্ষ টাকা। প্রথম ও তৃতীয় বছরে মোট 60 লক্ষ টাকা রাস্তা তৈরির জন্য খরচ হয়েছে বলে লিখে দিই, আর অত কিছু লেখার দরকার নেই, খরচ হয়েছে, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। চতুর্থ বছরেরটা বের করিনি আমরা, কারণ তাতেই অঙ্ক আমাদের অনেক বড় হয়ে গিয়েছে, চতুর্থ বছরের হিসাবের মধ্যে নেই, ঠিক আছে। এবার আমরা 13 অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। তাহলে 13 অঙ্কটি দেখো। 13 অঙ্কটি বলছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে বিনয়বাবু তিনি একজন ব্যক্তি,
তিনি অবসর গ্রহণের সময় পেয়েছিলেন, তাহলে আমরা লিখব অবসরে বিনয় বাবুর মোট টাকা। তাহলে বিনয় বাবুর মোট টাকা সমান সমান কত? 1,96,000 1,96,000 কত? 150। এবার তিনি গ্রন্থাগারে কত টাকা দান করেছেন? তাহলে আমরা লিখব তিনি গ্রন্থাগারে দান করেছেন এত টাকা থেকে তো দান করেছেন। তাহলে এই দান করেছেন যেটা, সেটা বিয়োগ করার পর যেটা পড়ে থাকবে সেটা তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যাকে দিয়েছেন। তাহলে আমরা লিখব তিনি গ্রন্থাগারে দান করেছেন কত টাকা? 20,000। তাহলে 20,000 টাকা। তাহলে এবার আমরা লিখব অতএব বাকি টাকা। তাহলে তার যে বাকি টাকা, তাহলে বাকি টাকাটাই তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যাকে ভাগ করে দিয়েছেন। তাহলে বাকি টাকা কত? 1,96,150। এখান থেকে কত বিয়োগ করতে হবে? 20,000। সেটাই হচ্ছে বাকি টাকা। তাহলে সমান সমান কত টাকা হচ্ছে? এটা আমরা রাফে একটু বিয়োগ করে নিই। 1,96,150 টাকায়, আর এটা থেকে 20,000 বিয়োগ, তাহলে 0,0, তারপর আছে 5, 1, 6, 7, 1। তাহলে 1,76,150। তাহলে 1,76,150 টাকা। তাহলে 1,76,150 টাকা এটা তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যাকে ভাগ করে দিয়েছেন। এবার আমরা লিখব তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যাকে দিয়েছেন তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যাকে দিয়েছেন 5:4:4 অনুপাতে। আচ্ছা, বাকি টাকাটা এখানে লিখে দিলে ভালো হয়। বাকি টাকা, তাহলে বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র এবং কন্যাকে দিয়েছেন 5:4:4 অনুপাতে। এটা আমরা লিখে দিলাম। তাহলে লেখাটাও সুন্দর হলো। তাহলে এটা আমরা লিখে দিলাম। এবার তাহলে লিখব অতএব স্থির টাকার আনুপাতিক ভাগহার। তাহলে আনুপাতিক ভাগহার কিভাবে নির্ণয় করতে হয়? যে কটা অনুপাত রয়েছে যোগ করতে হবে নিচে। তাহলে 5 + 4 + 4, আর উপরে স্ত্রী মানে প্রথম 5 ছিল, তাহলে সেটা লিখে দিলাম। তাহলে 4 × 4 = 8, 8 × 5 হচ্ছে 13, তাহলে 13 × 5। তাহলে স্থির টাকার আনুপাতিক ভাগহার 13 × 5। এবারে হচ্ছে পুত্র, তাহলে পুত্রের লিখে দিই। তাহলে পুত্রের টাকার আনুপাতিক ভাগহার, তাহলে 13 × 5, আর পুত্রের হচ্ছে 4 ছিল, তাহলে হচ্ছে 13 × 4 একেবারে লিখে দিলাম। কন্যারও সেম 4 দিয়েছিল, 4:5 কন্যারও অনুপাতে আমরা 4 পেয়েছি, তাহলে এখানে আমরা 4 × 13 লিখে দিলাম। এটাও তার ভাগহার। তাহলে আমরা লিখব অতএব 1,76,150 টাকা থেকে তার স্ত্রী পাবেন সমান সমান কত টাকা? তাহলে 1,76,150 এটা থেকে পাবেন। তাহলে এর আনুপাতিক ভাগহার কত হয়েছিল? স্ত্রীর 5/13। তাহলে 13 দিয়ে অবশ্যই এটা কাটবে, না কাটলে এখানে এই অঙ্ক দিত না। তাহলে আমরা 13 লিখে দিলাম। তাহলে 13, 17-এর মধ্যে 13 নামটা কতবার যায়? 13 × 13 একবার যায়। তাহলে 17 থেকে 13 কমে গেলে কত থাকে? 4 থাকে। 4 আর 6 মানে কত? 4 আর 6 মানে হচ্ছে 46। তাহলে 46-এর মধ্যে 13 নামটা 3, 13 × 39, তাহলে 3 বার যায়। 46 থেকে 39 কমে গেলে 7 থাকে। 7-এর পাশে 1 মানে 71, তাহলে 5, 13 × 65। তাহলে 71 থেকে 65 কমে গেলে 6 থাকে, 6 আর 5, তাহলে 5, 13 × 65, আবারও 65, আর শূন্যটা বসে গেল। এবার এটা গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 2 27, 7 হাতে 2, 3 5 15, 2 হচ্ছে 27, 15 2 17, 7 হাতে 1, আর 5 একে 5, 5 একে 6। তাহলে এত টাকা। তাহলে তার স্ত্রী পাচ্ছেন কত টাকা? 67,750 টাকা তার স্ত্রী পাচ্ছেন। এবারে অতএব আমরা লিখব অতএব পুত্র পাবেন, ছোট করে আমরা লিখে দিচ্ছি। তাহলে পুত্র পাবেন কত? 1,76,150
150 টাকা থেকে পুত্রের আনুপাতিক ভাগার কত 4-এর 13, তাহলে 4-এর 13। এই ক্যাটাগরিটা আরেকবার দেখে নাও, 13 দিয়ে এটা কাটলে তাহলে 17-এর মধ্যে 13 নামটা কতবার যায়, একবার যায়, 13-কে 13, তাহলে 17 থেকে 13 কমে গেলে 4 থাকে, 4 আর 4 তার পাশে হচ্ছে 6 রয়েছে, তাহলে 46, 46-এর মধ্যে 13 নামটা কতবার যায়, 3 13 39, ঠিক আছে। তাহলে 46 থেকে 39 কমে গেলে 7 পড়ে থাকে, 7-এর পাশে 1, তাহলে 71, 71-এর মধ্যে 13 নামটা কতবার যায়, 5 13 65, 5 বার যায়। তাহলে 71 থেকে 65 কমে গেলে কত থাকে, 6 থাকে আর পাশে 5, তাহলে আবারও 65 রয়েছে, তাহলে 5 13 65 আর তারপর শূন্য যেটা ছিল লিখে দিলাম। তাহলে সমান সমান আবার গুণ করলে 4 0 0 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 দিয়ে 22-এর 2 হাতে 2, 3 4 12 আর 2 হচ্ছে 14, 4 হাতে 1, 4 1 4 1 5, তাহলে 54,200 টাকা। এবার পুত্র পাবেন এত টাকা, এবার তার কন্যা পাবেন, তাহলে আমরা লিখব অতএব বিনয়বাবুর কন্যা পাবেন, তাহলে কন্যা পাবেন, কন্যা কত পাবেন, 1,76,150 টাকার মধ্যে থেকে তারও ভাগার কত হয়েছে 4-এর 13, এটা লিখে দিলাম। 13 দিয়ে এটা কাটলে তাহলে 13-কে 13, 17-এর মধ্যে একবার যায়, তারপর 3 13 39, তাহলে 7 1 পড়ে থাকে, 5 13 65, আবারও 65, 5 13 65 শূন্য, তাহলে এটা 5 0 0 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 দিয়ে 22-এর 2 হাতে 2, 3 4 12 দিয়ে 14, 4 হাতে 1, 4 1 4 1 5, 54,200 টাকা। তাহলে কে কত করে টাকা পাচ্ছে সেটা আমরা হিসাব করে লিখে দিলাম। তাহলে আমাদের 13 অঙ্কটি হয়ে গেল। এবার আমরা 14 দাগের অঙ্কটি আমরা তোমাদেরকে করে দেখাবো। 14 দাগের অঙ্কটি কি বলছে দেখো, 14 দাগ বলছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। মানে 4 কাঠা জমিতে তিনি যদি বেগুন চাষ করেন, 3 কাঠা জমিতে তিনি পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তাহলে প্রথমে 35 কাঠার মধ্যে তিনি কত কাঠা করে কি চাষ করেছেন সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা লিখব বেগুন ও পটল চাষের অনুপাত, পটল চাষের জমির অনুপাত, তাহলে জমির অনুপাত, বেগুন এবং পটল চাষ করেছেন যে জমি, সেই জমির অনুপাত হচ্ছে 4:3, মানে 4 কাঠা যদি তিনি বেগুন চাষ করেন, 3 কাঠা পটল। তাহলে এবার লিখব বেগুনের আনুপাতিক ভাগার, তাহলে বেগুন চাষের জমির আনুপাতিক ভাগ হার, তাহলে বেগুন চাষের আনুপাতিক ভাগ হার কি হবে, নিচে দুটো যোগ করতে হবে, 4 আর 3 আর উপরে 4, তাহলে সমান সমান হচ্ছে 7-এর 4। তাহলে বেগুন চাষে এটা পেলাম পটল চাষের জমির আনুপাতিক ভাগ হার, তাহলে নিচে 7 বসবে আর উপরে তাহলে 3 বসবে, ঠিক আছে, এটা একেবারে লিখে দিলাম। এবার দেখো, এবার তাহলে আমরা লিখবো অতএব 35 কাঠার মধ্যে বেগুন চাষ করেছেন, তাহলে 35 কাঠার মধ্যে বেগুন চাষ করেছেন কত, দেখো 35 কাঠা আর আনুপাতিক ভাগার বেগুনের কত পেয়েছি 4-এর 7, তাহলে 4-এর 7, 7 দিয়ে 35 কাটলে 5 7 35, তাহলে 4 5 20 কাঠা, তাহলে 20 কাঠা জমিতে তিনি বেগুন চাষ করেছেন। এবার আমরা লিখব অতএব 35 কাঠা জমির মধ্যে, 35 কাঠা জমির মধ্যে পটল চাষ করেছেন, তাহলে পটল চাষ করেছেন কত 35 কাঠা, তাহলে 35 ইন্টু পটলের আনুপাতিক ভাগার কত পেয়েছি 3-এর 7, 7 দিয়ে 35 কাটলে 5 7 35 সমান সমান 3 5 15 কাঠা, তাহলে 15 কাঠা জমিতে তিনি পটল চাষ করেছেন। তাহলে 35 কাঠা জমির মধ্যে 20 কাঠাতে তিনি বেগুন চাষ করেছেন আর 15 কাঠাতে পটল চাষ করেছেন। এবার দেখো বলছে প্রতি কাঠায় বেগুন চাষ করে 150 টাকা লাভ করেছেন আর প্রতি কাঠা পটল চাষ করে 125 টাকা। তাহলে আমরা লিখব অতএব 20 কাঠা জমিতে, কারণ লাভের অনুপাত বের করতে বলেছে, লাভের পরিমাণের অনুপাত, তাহলে 20 কাঠা জমিতে বেগুন চাষ করে
কত টাকা লাভ করেছে আগে আমরা হিসাব করে নিই। বেগুন চাষ করে লাভ করেছেন তাহলে 20 কাঠা জমিতে তিনি বেগুন চাষ করেছেন। বেগুন চাষ করে প্রত্যেক কাঠায় তিনি কত করে লাভ করেছেন? 150 টাকা। তাহলে 20 কাঠাতে তাহলে 20 × 150 টাকা, 150 টাকা। তাহলে 150-এর সঙ্গে আমাদের 20 গুণ করে নিতে হবে। তাহলে 150 তার সঙ্গে 20 0 0 0 ইন্টু 0 5 2 10 0 2 কে 2 1 3 তাহলে 3000 টাকা। তাহলে তিনি বেগুন চাষ করেন কত টাকা লাভ করেছেন? 3000 টাকা। 20 কাঠা জমিতে তিনি চাষ করেছেন। এবার আমরা লিখব 15 কাঠা জমিতে তিনি পটল চাষ করেছেন আর প্রতি কাঠায় তিনি 125 টাকা করে লাভ করেছেন। তাহলে আমরা লিখব 15 কাঠা জমিতে পটল চাষ করে লাভ করেছেন। তাহলে 15 কাঠাতে প্রতি কাঠাতে কত করে? 125 টাকা করে। তাহলে 15 × 125 টাকা করে তিনি লাভ করেছেন এত টাকা। তাহলে এটা রাফে গুণ করে নিয়ে আমরা 125 আর 15। তাহলে 5 5 25-এর 5 হাতে 2 2 5 2 10 10 2 হচ্ছে 12 12 2 হাতে 1 5 1 5 5 1 6 ইন্টু তাহলে 1 দিয়ে গেলে যা ছিল তাই হয়ে যাবে। তাহলে 5 5 2 7 আর 6 2 8 1 তাহলে 1875 টাকা। তাহলে 1875 টাকা। এবার আমাদের এখানে কি হিসাব করতে বলেছে দেখো। এখানে বলছে যে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। তাহলে আমরা লিখব অতএব বেগুন ও পটল চাষ করে পাওয়া টাকার লাভের অনুপাত বলে লিখি। তাহলে অনুপাত, তাহলে বেগুন চাষ করে তিনি কত টাকা? 3000 টাকা। তাহলে 3000 আমরা লিখে দিলাম ইস্টু কত পটল চাষ করে 1875, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো এর শেষে 0 রয়েছে, এর শেষে 5 রয়েছে। তাহলে 5-এর নামটা যায়। তাহলে 30-এর মধ্যে 5-এর নামটা দেখো 5 6 30 6 আর তারপর হচ্ছে 2টো 0 আমরা লিখে দিলাম 2টো 0। এবার ইস্টু, তাহলে এবার এখানে দেখো 3 5 15, তাহলে 3 আর 7 পরে থাকে 35। তাহলে 5 7 35 2 আর 5 তাহলে 5 5 25 আবারও 5 দিয়ে যায়। তাহলে 5 দিয়ে গেলে কত হয়? 5 1 5 5 2 10 0 120 ইস্টু এবার 5 5 5 7 35 আর 5 5 25। দেখো 37-এর মধ্যে 5-এর নামটা 7 বার যাচ্ছে, 5 7 35। এবার 37 থেকে 35 কমে গেলে 2 থাকে, 2 আর 5 5 25 তাহলে 5 5 25। ঠিক আছে। এবার দেখো 75 আর 120 রয়েছে। তাহলে 75 আর 120 এটাও 5-এর নামটা দিয়ে যায়। তাহলে 5 2 10 আর 4 5 20 24 ইস্টু 5 15 75। ঠিক আছে। তাহলে এবারে 3-এর নামটা দিয়ে যায়, 3 8 24 ইস্টু 3 5 15 তাহলে 8:5। তাহলে তার যে বেগুন এবং পটল চাষের অনুপাত যেটা পেলাম সেটা হচ্ছে 8:5। তাহলে বন্ধুরা আজকে আমরা তোমাদের কোষে থেকে 2.3 এই অধ্যায়ে যতগুলি অঙ্ক ছিল সবগুলি তোমাদেরকে করে দেখালাম। বাকি অঙ্কগুলি 11 থেকে 14 দাগ পর্যন্ত। যদি অঙ্কগুলি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।